পরিণত পরামর্শদাতা এরা যারা এসেছিল তারা বিভাজনের রাজনীতি করেছে, তারা সংগঠনকে তুলে দিয়েছে, তাই আজকে বিপদ হয়েছে। সংগঠনটা যদি থাকতো তাহলে এত বিপদ হতো না। কে গেল আর কে এলো তা হয়তো তাদের কাছে আসতো না, কিন্তু নিশ্চয়ই ভুল করেছে, নাহলে এতগুলো লোক চলে যাচ্ছে কেন, বা এত চলে যাওয়ার ভাবনা করছে কেন, এটা তো বুঝতে হবে। আমি নির্বাচনে 215 থেকে 80 হয়ে গেলাম, তারপরেও আমি বলছি তোমরা সবাই উঠে দাও, সবাই সেনাপতিকে সালাম জানাও। এ কি কমান্ডার বলছে যে সেনাপতিকে সালাম জানাবার কথা? এটা কি একটা সভ্য গণতান্ত্রিক পরিস্থিতিতে পরাজিত দল, মানুষের ভোটে তারা পরাজিত হয়েছে, তার অনেক কারণ হতে পারে, কিন্তু এটা বলতে পারে যে ও খালি খেটেছে আর কেউ খাটেনি? তাই তো 2001-এ যখন ম্যান অফ দি ম্যাচ বলে, আওয়ার ক্যাপ্টেন বলে পোস্টার গুলো পড়েছিল, তাতে তিনি আপত্তি করেছিলেন। এটা কি আজকে সেই আপত্তিটা কেন তার হচ্ছে না? কেন কর্মীরা বিপদে পড়লে তার পাশে দাঁড়ায় না? মুকুলের পাশে দাঁড়ায়নি, সোনালীর পাশে দাঁড়ায়নি, আর কত নাম বলবো, তাপস রায়ের পাশে দাঁড়ায়নি, কারোর পাশে দাঁড়ায়নি। আজকে পার্থদা, এই যে তৃণমূল কংগ্রেসটা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন যে নামগুলোর কথা আপনি বললেন, যাদের কথা আপনি বললেন, মুকুল রায় তিনি আজকে নেই, আপনি ছিলেন সেদিন, আজকে দলের সঙ্গে আপনার অনেক দূরত্ব। মদন মিত্র তিনি আজকে একটা অন্যরকম ভাবে, তাকে যদি রাজনীতির প্রশ্ন করা হয় তিনি উত্তরটা এরকম দেন যে এই বেশ ভালো আছি, এটা তার কথায়। কোথাও গিয়ে কি এই মুখগুলো সরে যাওয়াতে দলের আজকের এই বিপর্যয়? প্রথম বিপর্যয়ের কারণ তো শুভেন্দুকে না রেখে ছেড়ে দেওয়া। বিপর্যয়ের অনেকগুলো কারণ আছে। দলকে ভিতকে দুর্বল করে যদি 6তলা বাড়ি তৈরি হয় আর 6তলায় গিয়ে দেখা করতে হয়, তাহলে ভিত দুর্বল পড়েই যাবে। এ তো ভিত দুর্বল। একটার পর একটা লোক, তাদেরকে ডিটেন না করে, তারা বিপদে পড়েছে তাদের পাশে না দাঁড়িয়ে, শুধুমাত্র পরিবারের লোককে দেখার যে প্রবণতা আজকে দলের লোকরা দেখেছে, কোন প্রবীণ নেতাকে জেলায় জেলায় তাদের সম্মান দেওয়া হলো না, তাদের বসিয়ে দেওয়া হলো। 74টা বিধায়ককে বসিয়ে দেওয়া হলো। এটি মামাবাড়ি জমিদারির এক সংগঠন নাকি? সংবিধান তো তৃণমূলের সে কথা বলে না। পার্থদা, আমি আপনার কাছ থেকে আরেকটু জানবো, আমি একবার একটু অনির্বাণ আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে একটু আপডেটটা নিয়ে নিই, আমি আপনার কাছে আবার আসছি। পার্থদা যদি একটু অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকেন। অনির্বাণ, তোমার কাছ থেকে যেটা জানতে চাইছিলাম, তুমি যেটা বলছিলে যে আজকে কি তৃণমূল কংগ্রেসের বিধায়করা আসছেন, কি আপডেট এখনো পর্যন্ত বিধানসভায় তুমি কি পাচ্ছ? সেই যে সই করা হচ্ছিল কাগজে, যেটা শোনা যাচ্ছিল সূত্র মারফত, সেই তালিকা কি আজকে জমা হবে? দেখো, এখনো পর্যন্ত বিধায়কদের আসার কোনো ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এখানে। তবে অবশ্যই যে জল্পনা তৈরি হয়েছে, সেই জল্পনার মধ্যে কিন্তু রয়েছে যে কোথাও গিয়ে আজ সন্দীপন সাহা এবং ঋতব্রত ব্যানার্জি, সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, যে কিছু বিধায়ক যারা রয়েছেন, যাদের সঙ্গে গতকাল রাতে আমরা দেখেছি যে তারা কোথাও গিয়ে একটা ভাব আলাপ করেছেন, দেখা করেছেন বিভিন্ন এই মুহূর্তে তাদের বিধায়কদের সঙ্গে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তাদের সঙ্গে কোনো রকম মিটিং হয়েছে কিনা, সেখানে কোনো রকম কোনো স্বাক্ষর হয়েছে কিনা, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে দেখতে হবে। এবং সেই স্বাক্ষরের কপি কোনো কিছু আজ জমা করছেন কিনা, যা খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে এখনো পর্যন্ত স্পিকার থেকে শুরু করে বিধানসভায় কোনো বিধায়ক কিন্তু এসে পৌঁছননি। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত পুরো বিষয়টা বিধানসভা থেকে ক্লিয়ার না হলেও কিন্তু জল্পনা এবং আশঙ্কা কিন্তু থাকে যে কোথাও গিয়ে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে পথে নামার কথা বলছেন, ঠিক বেলা 1টা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াই চ্যানেলে ধর্ণা দেবেন। যদিও বা সেই ধর্ণার পারমিশন এই মুহূর্তে কলকাতা পুলিশ দেয়নি, কিন্তু এই ধর্ণার দিনেই কি তাহলে বিপর্যয় ডেকে আনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা এমএলএ রয়েছে, অর্থাৎ তৃণমূল বনাম তৃণমূল, সেটাই কি এই মুহূর্তে সব থেকে বড় ফ্যাক্টর হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে? সেই বিষয়টার দিকে কিন্তু আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। কিন্তু এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে
যে কোথাও গিয়ে একটা আশঙ্কা, একটা জল্পনা কিন্তু তৈরি হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং তার পাশাপাশি একাধিক এমএলএ তারা কিন্তু আজকে বিধানসভায় আসতে পারেন। এবং শুধু আসা নয়, আসাটা কী কারণে, যে কোথাও গিয়ে স্পিকারের হাতে তারা কোনো রকমের রেজলিউশন বা কোনো রকমের নোটিশ তুলে দেন কিনা সেদিকে সেটাও এখন দেখার বিষয়। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। পার্থদা, আমাদের প্রতিনিধি অনির্বাণ যে প্রতিবেদন তুলে ধরলেন, যে আপডেট অনির্বাণ দিচ্ছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পথে বসছেন। এর আগেও বহুবার তিনি ধর্নায় বসেছেন, আপনিও বসেছেন, আপনারা তার সাক্ষী থেকেছেন, একসঙ্গে বসেছেন। কিন্তু আজকে 2026-এর বিধানসভা ভোটের ফলাফল মমতা বন্দ্যোপাধ্যায়কে কি একা করে পথে বসিয়ে দিল? না, মমতা বন্দ্যোপাধ্যায় তো চিরকালই একা ছিলেন, একাই 10 করেছিলেন, একাই 215 করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই 1 আর 100-র গল্প শুনিয়ে লাভ নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এটা উনি করছেন, কিন্তু তার আগে ওনার করা উচিত, যেটা আমি মনে করি, আমি হলে তার পাশে থাকলে বলতাম, যে সমস্ত কর্মীরা জেলায় জেলায় মার খাচ্ছে, বাড়ি ছাড়া হয়েছে, যাদের অভব্যভাবে পুলিশি অত্যাচার হচ্ছে, তাদের আইনি সাহায্য দেওয়া, তাদেরকে বোঝানো, আর পুরনোদেরকে ডেকে আনার, টু রিভাইভ দি অর্গানাইজেশন। আইপ্যাক রিভাইভ অফ আইপ্যাক দরকার নেই, রিভাইভ অফ অর্গানাইজেশন দরকার। এবং আমি হলে অভিষেক, যদি আমি হতাম তাহলে বলতাম, আমি পিছনে একটু আছি, দিদি তুমি এগিয়ে যাও, আমি ফেল করে গেছি, আমার মতন করে চলাটা দলের ভাঙন সৃষ্টি করছে, আমি পিছনে আছি, এটা বলি। আরেকটা জিনিস আমার ব্যাখ্যায় ভুল হচ্ছে, পরিষদীয় দলের লোক চলে গেল, চলে যেতেই পারে, কিন্তু তাতে তো দল উঠে যেতে পারে না। দলের ভাঙন সে অর্থে বলতে গেলে কোনটাকে বোঝায় না, দলের সাংগঠনিক পদাধিকারীরা চলে গেল, জেলা সভাপতিরা চলে গেল, সে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জেনে শুনে আইপ্যাককে দিয়ে তাদের সরিয়ে দিয়েছে। এখন পদত্যাগের কিছু নেই, কেউ আর আমার কাছে পদত্যাগ দেবে কিন্তু, একমাত্র পদত্যাগ দিতে পারে অভিষেক ব্যানার্জি, আর একমাত্র পদত্যাগ দিতে পারে আইপ্যাক। এছাড়া তো এই সংগঠনে পদাধিকারীর কেউ নেই। জয়প্রকাশ একা একা চেঁচাবে, বক্সি চুপচাপ বসে থাকবে, খালি সই করবে, বলবে আমার না বুঝলি সাংবাদিকের মুখোমুখি হতে ইচ্ছা হয় না। একমাত্র মুখ ছিল মদন, সমসাময়িকের কথা বলছি। তো মদনও তো এখন বিচিত্র রূপে দেখা যায় মদনকে, কখন যে কি কথা বলছে আমি নিজেই বুঝতে পারি না। মদনকে ব্যবহার করা উচিত ছিল